খোলা আকাশের নিচে বসে আছেন মা। ক্লান্তি অবসাদ নিয়ে কোলে মাথা দিয়ে শুয়ে আছে তার এক সন্তান। আরেক সন্তান কাঁধে মুখ গুজে আছে। মা দুই সন্তানকে আগলে রেখেছেন, চেয়ে আছেন দূরে, একটি ঠিকানার আশায়, একটি দেশের আশায়। দুই দিকের কড়া চাহনির মধ্যে এভাবে কেটেছে টানা ৬১ ঘন্টা। তারপর এপার থেকে আর দেখা মেলেনি, খোঁজ নিয়েও অবস্থান নিশ্চিত হওয়া যায়নি। পঞ্চগড়ের বড়বাড়ি প্রধানপাড়া সীমান্তের এই দৃশ্য এখন মানচিত্রের প্রায় চারিদিকে। সীমান্তের শূন্যরেখায় রোদ বৃষ্টিতে আধডোবা খেতে শিশু, নারী, তরুণ, বৃদ্ধরা অনাহারে উদ্বেগ নিয়ে বসে আছে। আপাত দেশহীন, ভূমিহীন, ঘরহীন মানুষগুলো যেন হয়ে উঠেছে কেবলই দুপেয়ে জীব। দুইটি দেশের ইউনিফর্মধারীরা বন্দুকের নল তাক করে আছে তাদের দিকে। এই ঘটনাগুলো এমন এক সময় ঘটেছে যখন দিল্লিতে বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন চলছে। দুই বাহিনীর শীর্ষ কর্তারা সীমান্ত সমস্যা নিরসনে আলোচনার ৫৭তম আসরে বসেছেন। এদিকে জীবন আর পরিচয়ের অনিশ্চয়তা নিয়ে পুশ ইন আর পুশ ব্যাক শব্দবন্ধের রাজনীতি আর কূটনীতিতে নোম্যান্সল্যান্ডের মানুষগুলো যেন নো ল্যান্ডসম্যান বা রাষ্ট্রহীন মানুষ। বাংলাদেশ ভারত দ্বিপাক্ষিক সম্পর্কে পুশ ইন ফের আলোচনায়। ঠাকুরগাঁও, লালমনিরহাট, মেহেরপুর, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, পঞ্চগড়, কুষ্টিয়া, ঝিনাইদহ, কুড়িগ্রাম সহ বিভিন্ন সীমান্ত পুশিন চেষ্টার খবরে সয়লাভ। কোথাও কয়েক ঘন্টা থেকে কয়েক দিন পর্যন্ত মানুষগুলো খোলা আকাশের নিচে দিন রাত কাটাচ্ছেন। খাবারহীন, পানীয়হীন, দিশেহারা মানুষগুলো অসহায়। অবৈধ অনুপ্রবেশ, সীমান্ত হত্যা সহ নানা কারণে বাংলাদেশ ভারত সীমান্তে উত্তেজনা সবসময় ছিল। ২০২৪ সালের অগাস্টে গণ অভ্যুত্থানের পর দুই দেশের কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়। অন্তর্বর্তীকালীন সময়ে সেই টানাপোড়েন সর্বোচ্চ সীমায় ওঠে। ২০২৫ সালের মে মাসেও পুশিন নিয়ে সরগরম ছিল ঢাকা দিল্লি। নির্বাচিত সরকারের সময় সেই টানাপোড়েন খানিকটা কমে যাওয়ার প্রত্যাশা থাকলেও পশ্চিমবঙ্গের নির্বাচনের পর পুশিন ইস্যুতে ফের উত্তপ্ত সীমান্ত। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা দিয়েছেন, বাংলাদেশ থেকে এসে যারা অবৈধভাবে বসবাস করছেন তাদের আর পশ্চিমবঙ্গে থাকতে দেওয়া হবে না। এরপর থেকেই সীমান্তে পুশিনের অভিযোগ বাড়তে থাকে। এ নিয়ে সীমান্ত উত্তেজনা এখন তুঙ্গে। এমনকি সীমান্ত থেকে বহু দূর দূরান্তের শহর, গুজরাট কিংবা দক্ষিণ ভারতীয় বিভিন্ন অঞ্চল থেকেও সন্দেহভাজন হিসাবে অনেকে গ্রেপ্তার হচ্ছেন, যাদের পাঠানো হচ্ছে সীমান্তে। জুনের শুরু থেকে এ পর্যন্ত ২০ থেকে ২৫টি সীমান্তে কয়েকশো মানুষকে ঠেলে পাঠানোর চেষ্টা করেছে বিএসএফ, কিন্তু বিজিবি আর সীমান্ত অঞ্চলের বাসিন্দাদের কড়া নজরদারিতে তা সম্ভব হয়নি। ভারতের কেন্দ্রীয় সরকার বলছে অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠানোর জন্য কূটনৈতিক আলোচনা চলছে। এজন্য যাচাই বাছাইয়ের জন্য তালিকা দেওয়া হয়েছে ঢাকাকে। কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী রবিবার বলেছেন, সীমান্তবর্তী জেলাগুলোর হোল্ডিং সেন্টার থেকে প্রায় ৫,০০০ অবৈধ অভিবাসীকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। আরও ৮৩৬ জন ফেরতের অপেক্ষায় আছেন। কবে, কোন সীমান্ত দিয়ে এবং কিভাবে তাদের ফেরত পাঠানো হয়েছে সে বিষয়ে কোনো বিস্তারিত তথ্য জানাননি শুভেন্দু অধিকারী। তাদের পরিচয় নির্ধারণের পদ্ধতি নিয়েও ভারত সরকার কিংবা রাজ্য সরকার এখনও কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেয়নি। বিজেপি পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসার আগেই অনুপ্রবেশ, সীমান্ত, কাঁটাতার, ইত্যকার বিষয় নিয়ে আলাপ শুরু করেছিল। দায়িত্ব নিয়েই বিএসএফকে কাঁটাতারের বেড়া তৈরির জন্য জমি দিয়েছে, যা সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দীর্ঘদিন আটকে রেখেছিলেন। বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তন আর পশ্চিমবঙ্গের ক্ষমতায় বিজেপির ক্ষমতায় আসা, দুয়ে মিলে এই পুশিন সংকট। আর রাজনীতি কূটনীতির গেঁড়াকলে তৈরি হচ্ছে মানবিক সংকট। কিন্তু আইন কি বলে? ভারতে কোনো বিদেশি নাগরিক বৈধ পাসপোর্ট বা ভিসা ছাড়া প্রবেশ করলে কিংবা ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও থেকে গেলে তা অপরাধ হিসাবে গণ্য হয়। এই ধরনের অপরাধের ক্ষেত্রে দেশটির দ্য ফরেনার্স অ্যাক্ট ১৯৪৬ এবং পাসপোর্ট অ্যাক্ট ১৯৬৭ অনুযায়ী মামলা হয়। দোষী প্রমাণিত হলে কারাদণ্ড ও জরিমানার বিধান আছে। তবে কাউকে আটক করার পর ভারতীয় আইন অনুযায়ী তাকে ২৪ ঘন্টার মধ্যে ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করতে হয় এবং আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে বিচার শেষ করতে হয়। আইনি প্রক্রিয়াকে পাশ কাটিয়ে কোনো ব্যক্তিকে সীমান্তরক্ষী বাহিনী যখন জোর করে সীমান্তের বাইরে ঠেলে দেওয়ার চেষ্টা করে, সেটাই পুশিন। সীমান্ত পার হওয়ার সময় কেউ ধরা পড়লে অনেক ক্ষেত্রে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে ফ্ল্যাগ মিটিং বা পতাকা বৈঠকের মাধ্যমে তা তাৎক্ষণিক সমাধান করা হয়, অর্থাৎ ফেরত পাঠানো হয়। এটিকে বলা হয় পুশব্যাক। পুশিন আন্তর্জাতিক অভিবাসন ও মানবাধিকার আইন অনুযায়ী বিতর্কিত এবং অনেক ক্ষেত্রে অবৈধ হিসেবে বিবেচিত হয়। আন্তর্জাতিক আইনে পুশিন বা পুশব্যাকের সুনির্দিষ্ট কোনো সংজ্ঞা না থাকলেও এটি সাধারণত নন রিফাউলমেন্ট অথবা অপ্রত্যর্পণ নীতির লঙ্ঘন হিসেবে বিবেচিত হয়। ১৯৫১ সালের শরণার্থী কনভেনশনের
33(1) ধারা অনুযায়ী নন রিফাউলমেন্ট নীতি প্রযোজ্য। এর মাধ্যমে কোনো ব্যক্তিকে এমন দেশে পাঠানো যাবে না যেখানে তার প্রাণ বা স্বাধীনতা হুমকির মুখে পড়বে। এই নীতি অন্যান্য আন্তর্জাতিক মানবাধিকার চুক্তিতে অন্তর্ভুক্ত। পুশিন প্রক্রিয়ায় ব্যক্তিদের কোনো আইনি মাধ্যম ছাড়াই ফেরত পাঠানো হয়, যা আন্তর্জাতিক আইনের এই মৌলিক নীতির পরিপন্থী। ইউরোপিয়ান কনভেনশন অন হিউম্যান রাইটসের প্রোটোকল 4 এর ধারা 4 অনুযায়ী কালেকটিভ এক্সপালশন অফ এলিয়েন্স শ্যাল বি প্রোহিবিটেড, অর্থাৎ শরণার্থীদের সমষ্টিগত বহিষ্কার নিষিদ্ধ। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং হিউম্যান রাইটস ওয়াচ বহুবার দক্ষিণ এশিয়ার সীমান্তে পুশিন প্রক্রিয়াকে গুরুতর মানবাধিকার লঙ্ঘন হিসেবে অভিহিত করেছে। বিশেষ করে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং ব্যক্তিকে রাষ্ট্রবিহীন করে তোলার ঝুঁকি তৈরির কারণে তারা এই প্রক্রিয়ার সমালোচনা করছে। 2018 সালে প্রকাশিত এক প্রতিবেদনে হিউম্যান রাইটস ওয়াচ বলেছিল, ভারতের পুশব্যাক নীতি আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে এবং এতে মানুষ রাষ্ট্রবিহীন হওয়ার ঝুঁকিতে পড়ে। জাতিসংঘের অন্যতম মানবাধিকার সনদ ইন্টারন্যাশনাল কভেনেন্ট অন সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস ICCPR এর 9 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী মানুষের ব্যক্তিগত স্বাধীনতা ও নিরাপত্তার অধিকার নিশ্চিত করতে হবে। এতে বলা হয়েছে, রাষ্ট্র বা কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাউকে বিনা কারণে বা বেআইনিভাবে আটকে রাখতে পারবে না। আটক করলে কারণ জানাতে হবে এবং দ্রুত বিচারকের সামনে হাজির করতে হবে। বাংলাদেশ ও ভারত দুই দেশই ভিয়েনা কনভেনশন অন কনসুলার রিলেশনস 1963 এর সিগনেটারি কান্ট্রি, অর্থাৎ দুই দেশই এই কনভেনশনে সই করেছে। এর 36 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, কোনো বিদেশি নাগরিক অনুপ্রবেশের অভিযোগে আটক হলে তাৎক্ষণিকভাবে আটককারী দেশকে ওই ব্যক্তির দেশের দূতাবাস বা হাইকমিশনকে জানাতে হবে। পরিচয় নিশ্চিত হলে তাকে কূটনৈতিকভাবেই ফেরত পাঠানোর প্রক্রিয়া আছে। তা না করে জোর করে ফেরত পাঠানো বা সীমান্তে ঠেলে দেওয়া এই আন্তর্জাতিক সনদের পরিপন্থী। ভারত থেকে 2025 সালে 700-রও বেশি মানুষকে ঠেলে দেওয়া হয়েছিল বাংলাদেশে। তাদের মধ্যে বাংলাদেশি নাগরিক তো ছিলেন বটে, ছিলেন রোহিঙ্গাও। এমনকি একাধিক রোহিঙ্গার কাছে ভারতে জাতিসংঘ শরণার্থী সংস্থার নিবন্ধিত পরিচয়পত্র পাওয়া গেছে। পুশিন করা হয়েছে, কিন্তু তাদের মধ্যে এমনকি ছিলেন ভারতীয় নাগরিকও। পরে আবার আদালতের নির্দেশে ফেরত নেওয়া হয়েছে। চলতি জুনে যাদের ফেরত পাঠানোর চেষ্টা চলছে তাদের কারোরই নাগরিকত্ব বা পরিচয় নিশ্চিত করা হয়নি। আর পুশিন করা হলে তারা যদি বাংলাদেশি নাগরিকও হন, তবুও তাদের আইনের মুখোমুখি হতে হয়, জেলে যেতে হয়। আবার সরকারকেও তাদের পরিচয় নিশ্চিত করার বন্দোবস্ত করতে হয়। এই বাস্তবতায় মাথায় নিয়েই সোমবার রাতে দিল্লি পৌঁছেছেন বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। তাকে বিমানবন্দরে স্বাগত জানিয়েছেন বর্ডার সিকিউরিটি ফোর্সের মহাপরিচালক প্রবীণ কুমার। মঙ্গলবার ও বুধবার বিভিন্ন কর্মসূচি আছে দুই প্রতিনিধি দলের। এবারের আলোচনায় পুশিন অনেকটা জায়গা দখলে রাখবে বলে নিশ্চিত করেছেন বিজিবির একজন কর্মকর্তা। এছাড়া সীমান্তে বাংলাদেশি নাগরিকদের গুলি করা, আটক করে নির্যাতন বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হবে। ভারত থেকে বাংলাদেশে বিভিন্ন মাদক, অস্ত্র, নিষিদ্ধ পণ্যের চোরাচালান রোধ, মানব পাচার প্রতিরোধ, সীমান্ত আইন লঙ্ঘন, আন্তর্জাতিক সীমান্তের 150 গজের মধ্যে কাঁটাতারের বেড়া সহ বিভিন্ন অননুমোদিত অবকাঠামো নির্মাণ বন্ধ সহ আরও কিছু বিষয় আছে আলোচ্যসূচিতে। বাংলাদেশের বর্তমান বিএনপি সরকার আর পশ্চিমবঙ্গের প্রথমবারের মতো বিজেপি ক্ষমতায় আসার পর এটি দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর প্রধানদের প্রথম বৈঠক। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, সরকার সব ধরনের অবৈধ পুশিনের চেষ্টা প্রতিহত করতে প্রস্তুত, তবে এসব সমস্যা প্রাথমিকভাবে কূটনৈতিক আলোচনার মাধ্যমেই সমাধান করা উচিত। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানিয়েছেন, পুশিন বন্ধে ভারতকে 12 থেকে 13টি চিঠি দেওয়া হয়েছে। তিনি বলেছেন, অবৈধভাবে যারা থাকে তাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া আছে, সেটা মেনেই ভারতকে কাজ করতে হবে। কিন্তু প্রশ্ন হলো, রাজনীতি কূটনীতির মারপ্যাচে দুই প্রতিবেশী রাষ্ট্রের নোম্যান্স ল্যান্ডে মানুষগুলো কি নো ল্যান্ডস ম্যান হয়েই থাকবে?